Hi, dear student. Welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে আর্টিকেল 35, ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 35। তো আর্টিকেল 35-এ কী বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইটসে সেটা নিয়েই আমি তোমাদের সাথে আজকে ডিটেলসে আলোচনা করব। সামনেই আমাদের WBCS পরীক্ষা রয়েছে, সামনেই আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম। তো সামনে আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য আমাদের খুব ভালোভাবে তৈরি হতে হবে। তার জন্য কিন্তু একটা সঠিক প্ল্যান বা স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, এগোতে হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলতেই পারি যে এই সময়কালে একটা প্রপার গাইডেন্স, যে গাইডেন্স তোমাদেরকে সঠিকভাবে এই এক্সামসগুলোর জন্য কী করবে, তৈরি করবে। তো এই সময়কালে আনএকাডেমি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে তোমাদের সামনের যে এক্সামসগুলো রয়েছে সেই এক্সামসগুলোর উপর। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোর্স, কিছু গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্সগুলোর ইনফরমেশনস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্রথম যে কোর্সটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রায়াম্প 3, যেটা WBCS প্রিলিমসের ওপর 2021 WBCS প্রিলিমসের উপর একটা গুরুত্বপূর্ণ কোর্স। 75 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যে কোর্সে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করবে WBCS প্রিলিমসের ওপর প্রত্যেকটা সাবজেক্ট সাজেস্টিভ ওয়েতে। তো এই কোর্সটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে, যে কোর্সের লক্ষ্য হচ্ছে WBCS প্রিলিমস 2021-এর জন্য তোমাদেরকে গাইড করা, তোমাদেরকে অ্যাসিস্ট করা। ঠিক এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স WBCS প্রিলিমসের ওপর, যেটা স্টার্ট হয়েছে 18 জানুয়ারি থেকে, যে কোর্সটা হচ্ছে রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং। রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং। তো এই কোর্সে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে যেরকম বিভিন্ন টপিক আলোচনা করবেন, সেম একই রকমভাবে এই সমস্ত টপিকের ওপর তোমাদের যাবতীয় যে ডাউট, সেই ডাউটও হচ্ছে ওনারা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবেন। এর পরের যে কোর্স সেটা হচ্ছে WBP কনস্টেবল এবং SI-এর ওপর। WBP কনস্টেবল এবং SI-এর ওপর যে কোর্স সেটা স্টার্ট হয়েছে 25 জানুয়ারি থেকে। তো এই কোর্স তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম, সেই এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে প্রপার গাইড করবে। এরপরের যে কোর্স সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়িকার ওপর 120 দিনের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যা স্টার্ট হয়েছে 20 জানুয়ারি থেকে। এরপরের যে কোর্স সেটা হচ্ছে WBCS প্রিলিম 2021-এর ওপর, কিন্তু এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এই কোর্সে আমাদের যারা এডুকেটর রয়েছেন WBPSC এডুকেটর, তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট আলোচনা করবেন হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো হিন্দি ভার্সনের ওপর WBCS প্রিলিমসের ওপর হচ্ছে কোর্স 2021 WBCS প্রিলিমসের ওপর। এরপরের যে কোর্স সেটা হচ্ছে WBCS প্রিলিমসের ওপরই, কিন্তু এই কোর্সের যেটা বৈশিষ্ট্য বা বিশেষত্ব সেটা হচ্ছে এটাই যে এই কোর্সে তোমাদের সাথে আলোচনা করা হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং প্রত্যেকটা সাবজেক্টের ওপর হচ্ছে MCQ। ঠিক আছে? তো এই কোর্সে যেখানে আমরা পেয়ে যাচ্ছি কি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের হচ্ছে সলভ এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ওকে, এরপরের যে কোর্স যেটা হচ্ছে আগমন, যেটা 2022 WBCS প্রিলিমসের ওপর, 2022 WBCS প্রিলিমসের ওপর। তো 2022 WBCS এর জন্য যারা এখন থেকে তৈরি হতে চাইছো, তো এই কোর্স তাদের জন্য ভেরি হেল্পফুল। তোমরা এই কোর্সের গাইডেন্সে 2022 WBCS এর জন্য নিজেদেরকে কী করতে পারবে, তৈরি করতে পারবে। তো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা এই কোর্সগুলোতে এনরোল করে নিতে পারবে এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে আরও ভালো, আরও সহজ এবং আরও যথার্থ করে তুলতে পারবে। কিন্তু বলে রাখি, এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে। আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান যদি তোমরা নাও, সেই ক্ষেত্রে তোমরা আরও কিছু বেনিফিট তোমরা পেয়ে যাবে। সেই বেনিফিটের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের রুট এবং রুটিন দুটোই হচ্ছে ঠিক করতে পারবে। রুটিন বলতে তোমরা কখন ক্লাস করবে, কোন টিচারের ক্লাস করবে, এবং রুট বলতে তুমি কোন এক্সামের জন্য তৈরি হবে, সেই এক্সামের ওপর যে কোর্স, সেই কোর্সে তুমি তোমার মতো করে কি করতে পারবে, জয়েন করতে পারবে। তো যেখানে বলতে পারো যে অ্যাক্সেসিবিলিটিটা, তুমি কখন ক্লাস করবে, তুমি কোন টিচারে ক্লাস করবে, এই যে অ্যাক্সেসিবিলিটিটা, এটা একদম তোমাদের হাতে দেওয়া হচ্ছে।
এর পরের যে বেনিফিট সেটা হচ্ছে এটাই যে তোমরা কি করতে পারবে, নিজেদেরকে সেলফ অ্যানালাইজ করতে পারবে যে তুমি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার জন্য তুমি কতটা তৈরি হয়েছো। তো এটা তুমি কিভাবে বুঝবে? তার জন্য রয়েছে কুইজ, তার জন্য রয়েছে প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজের মতো কি বলো ফিচার্স, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি হয়েছো, কোথায় তোমার দুর্বলতা রয়েছে। তাই এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ আনএকাডেমির সাবস্ক্রিপশন প্ল্যানে। এবং আনএকাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয় সেই কোর্সগুলো স্ট্রাকচার্ড ওয়েতে লঞ্চ করা হয়। স্ট্রাকচার্ড ওয়েতে বলতে যে এক্সামের ওপর কোর্স লঞ্চ করা হচ্ছে সেই এক্সামের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাস এডুকেটর তোমার সাথে কি করবে, আলোচনা করবে। এবং আরও যে বেনিফিট, সেই বেনিফিটের মধ্যে অন্যতম হচ্ছে যে আনএকাডেমি তোমাকে তোমার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রেও কি করবে, হেল্প করবে এবং গাইড করবে। তো তার জন্য আমাদের কি রয়েছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ যেটা তোমাকে হেল্প করবে তোমার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাচ্ছ WBPSCর অধীনে যে এক্সামসগুলো হয়ে থাকে এবং আমাদের রাজ্য সরকার যে পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছ। আর এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে। তো সাবস্ক্রিপশন প্ল্যান যেটা রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর। উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 ইয়ার অর 2 ইয়ার সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেফারেল কোড হচ্ছে তোমাদেরকে ইউজ করতে হবে সাবস্ক্রিপশন নেওয়ার সময়। সেই রেফারেল কোডটা কি? সেই রেফারেল কোডটা হচ্ছে রাহুল101। রাহুল101 এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সাবস্ক্রিপশনের এবং আনএকাডেমির অ্যাপের। তোমরা সেখান থেকেও আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নিয়ে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকেও তোমরা সাবস্ক্রিপশনস নিয়ে নিতে পারবে। ওকে, এবং প্রয়োজনে তোমরা এই সাবস্ক্রিপশন ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। তো আনএকাডেমি জয়েন করো এবং তোমাদের যে এক্সাম প্রিপারেশন সেই এক্সাম প্রিপারেশন আনএকাডেমির যে সাবস্ক্রাইব কোর্স সেই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে এক্সাম প্রিপারেশন সেটাকে আরও ভালো, সহজ এবং যথার্থ করে তোলো। তো আনএকাডেমি এই সময়কালে যে এক্সামসগুলো রয়েছে আমাদের সামনে সেই প্রত্যেকটা এক্সামের ওপর গুরুত্বপূর্ণ হচ্ছে কোর্স লঞ্চ করেছে, যে কোর্সগুলো তোমাকে এই এক্সামসগুলোর ক্ষেত্রে ফুল তোমাকে কি করবে, প্রিপেয়ার করবে এবং গাইড করবে। তো সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড জয়েন আনএকাডেমি অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন রাইট নাও। ওকে, তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের আলোচনায় চলে আসি। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 35। আর্টিকেল 35 কি বলছে, এফেক্টিং সার্টেন ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আজকের ক্লাসে। আচ্ছা, তো দেখো আর্টিকেল 35 কি বলছে, বলছে আর্টিকেল 35 lays down that power to make laws to give effect to certain specified fundamental rights shall vest only in the parliament and not in the state legislature। কিছু ফান্ডামেন্টাল রাইটস, সব নয়, কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কার্যকর করার জন্য কি করতে হবে, আইন করতে হবে। তাহলে কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কার্যকর করতে গেলে কি করতে হবে, আইন করতে হবে। এবং এই আইন তৈরির যে ক্ষমতা, এই আইন তৈরির ক্ষমতা দেওয়া হচ্ছে কাকে, পার্লামেন্টকে। স্টেট আইন করতে পারবে না। ঠিক আছে, তাহলে আর্টিকেল 35 থেকে আমরা কি জানতে পারছি, আর্টিকেল 35 থেকে আমরা প্রথম যে বিষয়টা জানতে পারছি যে কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করতে হবে, কার্যকর করতে হবে। কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করতে হবে, কার্যকর করতে হবে, গিভ এফেক্ট টু সার্টেন ফান্ডামেন্টাল রাইট। ওকে, তাহলে প্রথম যে আমরা ইনফরমেশনটা জানতে পারছি যে কিছু ফান্ডামেন্টাল রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করতে হবে, কার্যকর করতে হবে। মানে সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমরা অটোমেটিক্যালি পাবো না, সেগুলোকে কার্যকর করতে হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, সেগুলোকে কিভাবে কার্যকর করতে হবে, তো বলছে সেগুলোকে কার্যকর করতে গেলে তোমাকে আইন করতে হবে। তাহলে কোনো একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, কোনো একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, যেগুলো কার্যকর আমাদেরকে করতে হবে,
তাহলে সেই ফান্ডামেন্টাল রাইট কার্যকর করতে গেলে আমাদের কি করতে হবে, আইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড আমরা ইনফরমেশনস কি জানতে পারছি, যে এই যে ফান্ডামেন্টাল রাইটস কার্যকর করার জন্য যে আইন, সেই আইনটা করবে হচ্ছে কে বলো, পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট করবে। তাহলে থার্ড আমরা যে ইনফরমেশনটা জানতে পারছি, সেই ইনফরমেশনটা কি, যে কিছু ফান্ডামেন্টাল রাইটস কার্যকর করার জন্য আমাদের কি করতে হবে, আইন করতে হবে, এবং যে আইনটা কে করবে, আইনটা করবে হচ্ছে পার্লামেন্ট। এবং এই বিষয়ে আইন করার ক্ষমতা কি করা হয়নি বলো, স্টেটকে দেওয়া হয়নি। তাহলে স্টেট কোনো ফান্ডামেন্টাল রাইট কার্যকর করার জন্য কি করতে পারবে না, আইন করতে পারবে না। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কার্যকর করার জন্য যে আইন, সে আইন করবে হচ্ছে পার্লামেন্ট। তাহলে আর্টিকেল 35 থেকে আমরা হচ্ছে এই ইনফরমেশনটা আমরা জানতে পারলাম। ওকে, আচ্ছা, এবার কি বলছে দেখো, দিস প্রভিশন এনশিওর দ্যাট দেয়ার ইজ ইউনিফর্মিটি থ্রু আউট ইন্ডিয়া উইথ রিগার্ড টু দ্য নেচার অফ দোজ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড পানিশমেন্ট ফর দেয়ার ইনফ্রিঞ্জমেন্ট। তাহলে এই যে পার্লামেন্টকে কি করা হচ্ছে, ক্ষমতা দেওয়া হচ্ছে যে পার্লামেন্ট কি করবে, কিছু ফান্ডামেন্টাল রাইটসকে কার্যকর করার জন্য আইন করবে, যে ক্ষমতা স্টেটকে দেওয়া হচ্ছে না। তো কেন এটা পার্লামেন্টকে দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে যাতে কি থাকে বলো, ইউনিফর্মিটি থাকে। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে ভারতের সংবিধান থেকে যে নাগরিকত্বটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে তোমার সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা হচ্ছে উই আর অল ইন্ডিয়া। এখানে স্টেট আইডেন্টিটি বা রিজিওনাল আইডেন্টিটির কি নেই বলো, কোনো প্রভিশনস নেই। তাহলে আমি আজকে বাংলায় থাকতে পারি, আজকে আমি কেরালাতে থাকতে পারি, আমি আজকে আসামে থাকতে পারি, কিন্তু আমরা হচ্ছে কি বলো, ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের স্টেট আইডেন্টিটি কি নেই বলো, আমাদের রাইট নেই। ঠিক আছে, আমাদের স্টেট আইডেন্টিটি রাইট নেই, আমাদের একটাই আইডেন্টিটি, সেটা হচ্ছে কি বলো, ইন্ডিয়ান। তাই সেই ক্ষেত্রে দেখো, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার কর্তব্য কিন্তু কি বলো, এক। এরকম নয় যে বিহারের মানুষ ওয়েস্ট বেঙ্গলের মানুষের থেকে বেশি অধিকার পায়, এরকম নয় যে কেরালার মানুষ ওয়েস্ট বেঙ্গলের মানুষের থেকে বেশি অধিকার পায়। কারণ ভারতের সংবিধান থেকে ভারতের প্রত্যেকটা মানুষের জন্য কি করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইট নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধান থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে পার্ট 3-তে, সেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সে কোথায় থাকে, তার ধর্ম কি, তার ভাষা কি, তার পোশাক আশাক কি, ম্যাটার করে না। তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন বিহার বা কেরালার মানুষের থেকে বেশি অধিকার পাচ্ছে, তাহলে কখনোই এই ইউনিটি বা ইন্টিগ্রিটিটা কি হবে না, মেনটেন হবে না। তার জন্য দেখো, আমাদের বলতে পারো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য কি করা হয়েছে বলো, একই অধিকারের হচ্ছে ব্যবস্থা করা হয়েছে। তাই সেই ক্ষেত্রে যে অধিকারগুলো কার্যকর করার জন্য আইন করতে হবে, তাহলে সেই আইন যদি আজকে রাজ্য করত, তাহলে ব্যাপারটা কি হতো, যে বিহারের জন্য একরকম আইন, ওয়েস্ট বেঙ্গলের জন্য একরকম আইন। তাহলে পার্লামেন্ট করছে মানে কি, তাহলে সেটা ইউনিফর্মিটি থাকছে, তাই না? তাহলে পার্লামেন্ট করছে মানে কি, ইউনিফর্মিটি থাকছে। এটা যদি স্টেটের হাতে থাকতো, তাহলে ব্যাপারটা কি হতো, তাহলে একটা ডিসক্রিমিনেশনস আমরা দেখতে পেতাম, যে হয়তো বিহারের থেকে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি বলো, কম বা বেশি অধিকার পাচ্ছে। আজকে পার্লামেন্ট যখন করছে, তাহলে মানে কি, তাহলে আজকে বিহারের মানুষের ক্ষেত্রেও একই বিষয় থাকবে, ওয়েস্ট বেঙ্গলের মানুষের ক্ষেত্রেও একই বিষয় থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তার জন্য দেখো বলা হচ্ছে আর্টিকেল 35 থেকে, যে কিছু ফান্ডামেন্টাল রাইটস যেগুলোকে আমাদেরকে কার্যকর করতে হবে, এবং সেইটা কার্যকর করার জন্য আমাদেরকে আইন করতে হবে, কিন্তু সেই আইনটা করবে কে, সেই আইনটা করবে পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে কেন পার্লামেন্টের হাতে ক্ষমতাটা দেওয়া হচ্ছে, আন্ডারস্ট্যান্ড? ওকে, চলো নেক্সট এবার আমরা আলোচনা করব যে আরেকটু ডিটেলস, যে কি কি ফান্ডামেন্টাল রাইটস যেগুলো কার্যকর করার জন্য তোমার পার্লামেন্ট হচ্ছে আইন করতে পারবে। ওকে, তো দেখো কি বলছে, আর্টিকেল 35 কন্টেন দ্য ফলোয়িং প্রভিশনস। দ্য পার্লামেন্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু মেক লজ উইথ রেসপেক্ট টু দ্য ফলোয়িং ম্যাটার। তাহলে পার্লামেন্ট কোন বিষয়ে আইন কানুন করতে পারবে, ঠিক আছে, এবং যে ক্ষেত্রে স্টেট পারবে না। তো ফার্স্ট দেখো বলা হচ্ছে, প্রেসক্রাইবিং রেসিডেন্স অ্যাজ আ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট ইন আ স্টেট or union territory or local authority or other authority, আর্টিকেল 16। আর্টিকেল 16-এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে, সেই অধিকারটা কি, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। কিন্তু আর্টিকেল 16 ক্লজ 3-তে কি বলা হয়েছে, ক্লজ 3-তে বলা হয়েছে যে পার্লামেন্ট প্রয়োজনে কি করতে পারে,
কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বাসস্থানের শর্ত কি করতে পারে বলো, আরোপ করতে পারে রেসিডেন্ট। মানে ধরো ফর এক্সাম্পল যদি আমি তোমাকে এরকম বলি যে WBCS এক্সাম একমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের যারা রেসিডেন্ট তারাই দিতে পারবে, বাইরের কোনো রেসিডেন্ট, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কি বলে তোমার WBCS এক্সাম দিতে পারবে না। তাহলে এটাই বলা হচ্ছে আর্টিকেল 16 ক্লজ 3-তে যে পার্লামেন্ট কি করতে পারে, কিছু নিয়োগের ক্ষেত্রে, কিছু চাকরির ক্ষেত্রে বাসস্থানের শর্ত আরোপ করতে পারে। তাহলে এই যে চাকরির ক্ষেত্রে বাসস্থানের শর্ত, রেসিডেন্ট কন্ডিশন, এটা আরোপ করতে পারবে কে? এটা আরোপ করতে পারবে হচ্ছে পার্লামেন্ট। এটা এটা আরোপ করতে পারবে পার্লামেন্ট। তাহলে এরকমই বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, WBCS এক্সাম, ঠিক আছে, পশ্চিমবঙ্গের হচ্ছে সিভিল সার্ভিস এক্সাম, সেটা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারাই দিতে পারবে। তাহলে এরকম যদি প্রভিশনস যদি কোনো ভবিষ্যতে হয়, তাহলে সেই আইনটা কিন্তু করবে পার্লামেন্ট। ওকে। নাম্বার 2 কি বলছে, এম্পাওয়ারিং কোর্ট আদার দ্যান সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট টু ইস্যু রিটস। আমরা জানি আর্টিকেল 32, ঠিক আছে, আর্টিকেল 32 যেখানে কি বলা হয়েছে যে আমাদের যদি মৌলিক অধিকার খর্ব হয় তো আমরা ডিরেক্টলি কি করতে পারবো, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে পারবো, এবং সুপ্রিম কোর্ট আমাদের মৌলিক অধিকার তোমার প্রোটেক্ট করার জন্য কি করতে পারবে, রিট ইস্যু করতে পারবে। ওকে। এবার দেখো আর্টিকেল 32 ক্লজ 3, ক্লজ 3 যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে পার্লামেন্ট সুপ্রিম কোর্টের যে রিট ইস্যুইং পাওয়ার, সেই ক্ষমতার কোনো রকম ক্ষতি না করে পার্লামেন্ট কি করতে পারবে, আদার কোর্টকেও হচ্ছে রিট ইস্যু করার পাওয়ার দিতে পারবে। তাহলে এই যে আদার কোর্টকে রিট ইস্যু করার যে পাওয়ার, সেই পাওয়ারটা কে দেবে, সেই পাওয়ারটা দিবে পার্লামেন্ট। তাহলে আদার কোর্টকে রিট ইস্যু করার পাওয়ার দেওয়ার জন্য পার্লামেন্টকে কি করতে হবে, আইন করতে হবে। তাহলে এই যে আদার কোর্টকে রিট ইস্যু করার যে পাওয়ার, পাওয়ার দেওয়ার জন্য যে আইন, সে আইনটা করবে কি, সে আইনটা করবে পার্লামেন্ট। তাহলে আমরা কি দেখতে পেলাম, আর্টিকেল 16 ক্লজ 3 কি বলা হচ্ছে যে কিছু চাকরি বা কিছু নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট প্রয়োজনে কি করতে পারে, বাসস্থানের শর্ত আরোপ করতে পারে। আমরা কি দেখতে পেলাম যে পার্লামেন্ট কি করতে পারে, আইন করে আদার কোর্টকে রিট ইস্যু করার পাওয়ার দিতে পারে। ওকে। নাম্বার 3 কি বলা হচ্ছে, রেস্ট্রিক্টিং or abrogating the application of fundamental rights to the members of armed force, police force, article 33। আমরা আর্টিকেল 33 নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, আশা করি সেই ভিডিও, সেই ক্লাস তোমরা দেখেছো। তো আর্টিকেল 33-তে কি বলা হচ্ছে যে আর্ম ফোর্সের মেম্বার, প্যারামিলিটারি ফোর্সের মেম্বার, পুলিশ ফোর্সের মেম্বার, ইন্টেলিজেন্স এজেন্সিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট কি হতে পারে, রেস্ট্রিক্ট হতে পারে, লিমিট হতে পারে। তাহলে এই যে আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্সে যারা কর্মরত, তাদের ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করার যে রাইট, সে রাইটটা কিন্তু দেওয়া হচ্ছে কাকে বলো, পার্লামেন্ট। পার্লামেন্ট কি করতে পারবে, আইন করে আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্সে যারা মেম্বার তাদের ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আর্মি অ্যাক্ট 1950, নেভি অ্যাক্ট 1950, ঠিক আছে, এয়ারফোর্স অ্যাক্ট 1950, ঠিক আছে, যার এক্সাম্পল আমরা দেখেছি। ওকে। তাহলে আর্টিকেল 33 যেখানে কি বলা হচ্ছে যে পার্লামেন্ট আইন করে কি করতে পারবে, আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্সের যারা মেম্বার তাদের ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে পারবে। ঠিক আছে। আর নাম্বার ডি কি বলা হচ্ছে, ইনডেমনিফাইং এনি গভর্নমেন্ট সার্ভেন্ট or any other person for any act done during the operation of martial law in any area, article 34। এটা নিয়েও আমরা আলাদা ক্লাস করেছি একদম ডিটেলসে, যে আর্টিকেল 34 যেখানে কি বলা হয়েছে যে মার্শিয়াল ল যেখানে ইম্পোজ করা হবে সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে তোমার রেস্ট্রিক্টেড। আমরা পড়েছি যে মার্শিয়াল ল যেখানে ইম্পোজড হবে সেখানে ফান্ডামেন্টাল রাইট কি হবে, রেস্ট্রিক্টেড হবে। মার্শিয়াল ল কোথায় ইম্পোজড হচ্ছে, ভারতবর্ষের কোনো একটা অংশে। কেন, যদি দেখা যায় যে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার কি হয়েছে, হেভিলি ডিস্টার্বড হয়েছে, তখন সেখানে মার্শিয়াল ল কি করা হবে, ইম্পোজড করা হবে, এবং ইম্পোজড করে মিলিটারির হাতে কি করা হবে, ক্ষমতা দেওয়া হবে। মানে সেই এরিয়ার সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশনটা, সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা পরিচালনা করবে হচ্ছে মিলিটারি অথরিটি, তাদের রুলস অনুযায়ী। এবং বলা হচ্ছে যে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য, ঠিক আছে, যে ব্যক্তিকে, যে বলতে পারো অথরিটিকে,
ঠিক আছে, যে অথরিটিকে কি করা হচ্ছে বলো, ক্ষমতা দেওয়া হচ্ছে, এবং সেই অথরিটি সেই সময়ে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য যে কাজগুলো করবে, সেই কাজগুলো থেকে তাকে কি করা হবে, নিষ্কৃতি দেওয়া হবে। এবং এই যে নিষ্কৃতি দেওয়ার জন্য যে আইন, সেই আইনটা করবে কে বলো, পার্লামেন্ট। ঠিক আছে, যেটা আর্টিকেল 34-এ বলা হচ্ছে, যার উপর ডিটেলস আমাদের কি বলো এই চ্যানেলে ক্লাস রয়েছে, আশা করি তোমরা সেই ক্লাস দেখেছো, যদি না দেখে থাকো তো দেখে নিও। ঠিক আগের ক্লাসটাই যেখানে আমি আলোচনা করেছি তোমাদের সাথে মার্শিয়াল ল নিয়ে। তাহলে এই যে বিষয়, এই বিষয়গুলোর ওপর যে আইন, সেই আইনটা করবে কিন্তু পার্লামেন্ট। এই বিষয় আইন কিন্তু স্টেট করতে পারবে না। ঠিক আছে, তাহলে কোনো চাকরির ক্ষেত্রে, কোনো নিয়োগের ক্ষেত্রে বাসস্থানের যে বলতে পারো নিয়ম, সেটা স্টেট করতে পারবে না, সেটা করবে পার্লামেন্ট। ওকে, আদার কোর্টকে রিট ইস্যু করার ক্ষমতা সেটা স্টেট দিতে পারবে না, সেটা দিবে পার্লামেন্ট। ওকে, প্যারামিলিটারি ফোর্স, আর্ম ফোর্স, পুলিশ ফোর্সের মেম্বারদের যদি ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিক্ট করতে হয়, তাহলে সেই আইনটা কে করবে, আইনটা করবে পার্লামেন্ট। এবং মার্শিয়াল ল চলাকালীন সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য যে অথরিটিকে কি করা হচ্ছে বলো, ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই অথরিটি সেই সময়ে যে কাজগুলো করবে সেই এরিয়ার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, রিস্টোর করার জন্য, তাকে কি করা হবে, সেই কাজগুলো থেকে নিষ্কৃতি দেওয়া হবে। এবং সেই নিষ্কৃতি দেওয়ার জন্য কি করা হবে, আইন করা হবে, এবং সেই আইনটা করবে কি, পার্লামেন্ট। তার আর্টিকেল 35 কি বলছে, যে এই যে আইনগুলো, ঠিক আছে, এই যে আইনগুলো, এই আইনগুলো করবে হচ্ছে পার্লামেন্ট। এই বিষয়ে স্টেট কি করতে পারবে না, আইন কানুন করতে পারবে না। ওকে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড। এরপরে আমি আলোচনা করব আরেকটা জায়গা, সেই জায়গাটা কি দেখো, কি বলছে, পার্লামেন্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু মেক লজ ফর প্রেসক্রাইবিং পানিশমেন্ট ফর দোজ অ্যাক্ট দ্যাট আর ডিক্লেয়ার্ড টু বি অফেন্স আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইট। তাহলে কি বলছে, ফান্ডামেন্টাল রাইটসে যে কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, আবারও বলছি, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, সেই অপরাধের ক্ষেত্রে যে পানিশমেন্ট, সেই পানিশমেন্টের আইন করবে পার্লামেন্ট। ক্লিয়ার, আমি আবারও বলছি, মৌলিক অধিকারের যে সমস্ত কাজকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত অপরাধের ক্ষেত্রে পানিশমেন্টের যে আইন, সেই আইনটা করবে পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে মৌলিক অধিকারে কোন কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, এবং যে কাজের ক্ষেত্রে অপরাধের যে আইন, সেই আইনটা যে পার্লামেন্ট করবে, সেই কাজগুলো কি। এবং বলে রাখি, এই বিষয়ে কিন্তু স্টেট আইন কানুন করতে পারবে না। তাহলে আমি আবারও বলছি, মৌলিক অধিকারের যে কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, মৌলিক অধিকারের যে কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, সেই অপরাধের ক্ষেত্রে আইন করবে পার্লামেন্ট, স্টেট করতে পারবে না। তাহলে এবার আমরা দেখব যে মৌলিক অধিকারে কোন কাজগুলোকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি আনটাচেবিলিটি, আর্টিকেল 17। আনটাচেবিলিটি, আর্টিকেল 17। আর্টিকেল 17 যেখানে কি বলা হয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এবং আর্টিকেল 17 ডিক্লেয়ার করছে যে আনটাচেবিলিটি কি বলো, পানিশেবল অফেন্স। কিন্তু আর্টিকেল 17-এ আনটাচেবিলিটিকে পানিশেবল অফেন্স হিসেবে ডিক্লেয়ার করা হলেও আর্টিকেল 17-এ কিন্তু বলা নেই যে এই অপরাধ করলে আমাদের শাস্তি কি হবে। তাহলে সেই ক্ষেত্রে আইনটা কে করবে, আইনটা করবে পার্লামেন্ট। এবং দেখবে পার্লামেন্ট সে আইনটা করেছে। 1955-এ পার্লামেন্ট কি করলো, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। পরবর্তীকালে 1976-এ এই আইনের সংশোধন হলো, এবং এই আইনটার নাম পরিবর্তন হলো, এবং পরিবর্তিত যে নাম সেটা হচ্ছে কি, সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট। ওকে, তাহলে এই যে আর্টিকেল 17 যেখানে কি বলছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এবং আর্টিকেল 17 যেখানে ঘোষণা করা হচ্ছে যে আনটাচেবিলিটি প্র্যাকটিস হচ্ছে কি বলো, পানিশেবল অফেন্স। কিন্তু পানিশমেন্টটা কি হবে সেটা পার্লামেন্ট ঠিক করবে। এবং পার্লামেন্ট সেটা ঠিক করলো, পার্লামেন্ট সেই আইন করলো। কবে করলো, 1955 সালে। আইনটার নাম কি, আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। এরকমই আর একটা বিষয় যেটা হচ্ছে কি, ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার। তাহলে আর্টিকেল 23 যেখানে কি বলা হচ্ছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং। ঠিক আছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্সড লেবার। এবং আর্টিকেল 23 যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে ট্রাফিক ইন হিউম্যান বিং, ফোর্সড লেবার, বেগার, এগুলো হচ্ছে কি বলো, পানিশেবল অফেন্স। তাহলে যদি কেউ এরকম কোনো কাজ করে,
ঠিক আছে? যদি কেউ এরকম কোনো কাজ করে, ট্রাফিক ইন হিউম্যান বিং, ফোর্স লেবার, বেগার, এরকম যদি কোনো কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে, তাহলে আর্টিকেল 23 কি বলছে, যে পানিশেবল অফেন্স। তাহলে সেই ক্ষেত্রে সেই অফেন্সের যে বলতে পারো আইন, সেই আইনটা কে করবে? পার্লামেন্ট। তাহলে আর্টিকেল 23-তে কিন্তু কি বলা হচ্ছে, যে ট্রাফিক ইন হিউম্যান বিং, ফোর্স লেবার পানিশেবল অফেন্স, কিন্তু আর্টিকেল 20-তে বলা নেই যে পানিশমেন্টটা কি হবে। তাহলে সেই পানিশমেন্টটা আইন কে করবে? সেই পানিশমেন্টের আইন করবে পার্লামেন্ট। তাহলে এরকমই বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে সমস্ত কাজকে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত অপরাধের যে আইন, সে আইন করবে পার্লামেন্ট। তাহলে এরকম কোন কাজগুলোকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অপরাধ বলে ঘোষণা করা হয়েছে? যার একটা এক্সাম্পল হচ্ছে কি বলো, আনটাচেবিলিটি। যার একটা এক্সাম্পল হচ্ছে কি ট্রাফিক ইন হিউম্যান বিং, ফোর্স লেবার, বেগার। তাহলে এই যে কাজগুলো, যেগুলোকে মৌলিক অধিকার থেকে ঘোষণা করা হয়েছে কি বলো, পানিশেবল অফেন্স, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে শাস্তির যে আইন, পানিশমেন্টের যে আইন, সে আইনটা কে করবে? পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আর্টিকেল 35-এ হচ্ছে এই বিষয়গুলোই বলা হচ্ছে, যে কিছু মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারগুলোকে কার্যকর করার জন্য কি করতে হবে? আইন করতে হবে, এবং সে আইনটা করবে পার্লামেন্ট। তার কারণটা কি? যাতে দেশে আমাদের কি থাকে? ইউনিফর্মিটি থাকে। ওকে, তো এই ছিল তোমাদের সাথে আজকের আমার আলোচনা আর্টিকেল 35-এর ওপর। অনেকেই হয়তো আর্টিকেল 35টা নিয়ে কনফিউজ থাকো, যে আর্টিকেল 35-এ কি বলা হয়েছে। তো সেটা আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা তোমাদের আগামী দিনের যে কোনো পরীক্ষায় তোমাদেরকে হেল্প করবে, তোমাদের সাহায্য করবে। আর অবশ্যই বলবো, এই যে ইউটিউব চ্যানেল WBPSC GS 101, এই ইউটিউব চ্যানেল তোমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই এর ইউটিউব চ্যানেলে যে আলোচনা আমি তোমাদের সাথে করে থাকি, সেই আলোচনা মূলত ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের ওপর। তো আশা করব এই উদ্যোগ, আনএকাডেমির এই যে উদ্যোগ, এই উদ্যোগ তোমাদের আগামী দিনের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিতে তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে সঠিকভাবে আমরা গাইড করতে পারবো। কিন্তু এটাও রিকোয়েস্ট তোমাদের কাছে, যে যারা এই চ্যানেল ফলো করছো, প্রত্যেক কটা ক্লাস দেখছো রেগুলারলি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই যে কোনো সাজেশনস তোমরা দিতে পারো। ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের যে কোনো সাজেশনস, যে কোনো তোমাদের ডিম্যান্ড, রেকমেন্ডেশনস অবশ্যই তোমরা করতে পারো। কারণ এই যে চ্যানেলটা কিন্তু তোমাদের স্বার্থে। তাই সেই ক্ষেত্রে ক্লাস ভালো লাগুক, খারাপ লাগুক, অবশ্যই তোমাদের যে কোনো রকম কমেন্ট, যে কোনো রকম সাজেশনস, আমরা অবশ্যই সেটাকে গুরুত্ব দেব, এবং সেইভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে পড়াতে, তোমাদেরকে মানে তোমাদেরকে গাইড করতে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।